প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। দেখো, এর আগের দিন আমরা মাত্রা বিশ্লেষণ, একক এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরের অধ্যায়টা শুরু করব। এর পরের যে অধ্যায়টা আছে সেটার নাম একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন মানে দেখো, আমাদেরকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে এই মাত্রা জিনিসটা কি ফিজিক্সের ভাষায়। দেখো, গতি তিন ধরনের হতে পারে, ঠিক আছে। একটাকে বলা হয় একমাত্রিক গতি বা ওয়ান ডি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। এটারই বাংলা হলো একমাত্রিক গতি। আরেকটা আছে টু ডি, যেটাকে বলা হয় টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি। আরেকটা আছে থ্রি ডি বা থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি। ওকে, তাহলে আমরা পরপর একমাত্রিক গতি কি, দ্বিমাত্রিক গতি কি, ত্রিমাত্রিক গতি কি, এগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদেরকে একটু জানা দরকার যে এই যে গতি জিনিসটা কি, বা গতি এর বিপরীত যে শব্দ আছে স্থিতি, সেই জিনিসটা কি, সেই সম্পর্কেও জানা দরকার। তো ব্যাপার হচ্ছে যে এই বিজ্ঞানে গতি সম্পর্কে বা এই যে স্থিতি সম্পর্কে আলোচনা বহুত আগে থেকে চলে আসছে। যখন মনে করো পৃথিবীতে যখন সূর্য, চন্দ্র বা এই যে গ্রহ নক্ষত্রগুলোর যে গতি দেখতো, প্রত্যেক দিন দেখতো যে দিনের বেলায় সূর্য দেখা যাচ্ছে, রাত্রে আবার দেখা যাচ্ছে না, রাত্রিবেলায় চাঁদ দেখা যাচ্ছে। তার মানে কি, এরা নিশ্চয়ই কোনো একটা গতিতে আছে, এক জায়গায় স্থির নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় ওরা চলে যাচ্ছে। এই যে বিষয়গুলো থেকেই কিন্তু গতির কনসেপ্টটা মানুষের চিন্তাভাবনায় এসেছে। তো সেখান থেকে বিজ্ঞানীরা তখন চিন্তাভাবনা করতে শুরু করলো। চিন্তাভাবনা শুরু করতে গিয়ে তারা একটা জিনিস উপলব্ধি করেছিল যে এই প্রত্যেকটা গতির পিছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে। সেই কারণগুলো কি বা কিভাবে কাজ করে সেটা অনুসন্ধান করাই ছিল বিজ্ঞানের মূল লক্ষ্য। ওকে, তো বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর, মনে করো গতিশীল বস্তুর গতি বা স্থির বস্তুর স্থিতির কারণ কি বা কোন বলের প্রভাবে এই ঘটনাটা ঘটছে সেই সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকেই বলা হয় বলবিজ্ঞান। ঠিক আছে, তার মানে বলবিজ্ঞান কি হলো? বলবিজ্ঞান হলো বিজ্ঞানেরই একটি শাখা যেখানে কোনো গতিশীল বস্তু বা স্থির বস্তুর ওপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তো এই যে বলবিজ্ঞান যে কথাটা বললাম, এই বলবিজ্ঞানটা আবার প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। বলবিজ্ঞানটাকে, যে শাখাটা, দুটো ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে গতিবিজ্ঞান, আর দ্বিতীয়টা হচ্ছে স্থিতিবিজ্ঞান। ওকে, যদি গতিবিজ্ঞানের কথা বলি, গতিবিজ্ঞানটাকে ইংলিশে বলা হয় ডাইনামিক্স, আর যেটা স্থিতিবিজ্ঞান আছে, স্থিতিবিজ্ঞানটাকে বলা হয় কাইনেমেটিক্স। ওকে, তাহলে আমরা বলবিজ্ঞানের দুটো শাখা পেলাম, একটা কি বললাম গতিবিজ্ঞান, আর একটা হলো স্থিতিবিজ্ঞান। এই গতিবিজ্ঞানটাকে আবার দুটো সাব শাখায় ভাগ করা হয়েছে, ঠিক আছে, সাব পার্টে বলতে পারো। একটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান, আর অপরটা হচ্ছে চলবিজ্ঞান। ওকে, এই দুটো শাখায় ভাগ করা হয়েছে, একটা কি বললাম স্মৃতিবিজ্ঞান আর একটা চলবিজ্ঞান। তাহলে আমরা যদি একদম বেসিক নিচের দিক থেকে যদি ভাবতে থাকি যে স্মৃতিবিজ্ঞান জিনিসটা কি, স্মৃতিবিজ্ঞান জিনিসটা বা এই যে জিনিসটা, সেটা হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে কোনো একটা গতির কারণ সম্পর্কে অনুসন্ধান করা হয় না, শুধুমাত্র গতিটাকে বর্ণনা করা হয় যে এই একটা গতি, এই গতিটাকে বর্ণনা করে দিল। কিন্তু এই গতির কারণ কি, কিভাবে কাজ করছে, কোন দিকে বল প্রয়োগ হচ্ছে, কত বল প্রযুক্ত হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এত ডিটেলসে আলোচনা করে না। সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান। ওকে, আরেকটা বিজ্ঞান আছে, সেটা হচ্ছে চলবিজ্ঞান।
আরেকটা হচ্ছে চলবিজ্ঞান। চলবিজ্ঞানটাই কি বলতো, কোনো চলবিজ্ঞান মানে কি চলছে, তাহলে এইরকম কোনো একটা বস্তুর গতি এবং গতির কারণ, কত বল প্রযুক্ত হচ্ছে, কি ব্যাপার, কোন দিকে বল প্রযুক্ত হচ্ছে, সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হয় যে শাখায়, সেটা হচ্ছে চলবিজ্ঞান। আর এই দুটো মিলিয়ে যে শাখাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গতিবিজ্ঞান নামে শাখা। ওকে, তারপরে গতিবিজ্ঞান শাখায় আমরা মেনলি বুঝতে পারবো যে কোনো বস্তু গতিশীল থাকলে ওর গতি বা গতির কারণ নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়ে থাকে। আরেকটা যে শাখা আছে বললাম আমি স্থিতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞানটা কি? স্থিতিবিজ্ঞানটা হলো স্থিতির কথা ভাবো। তার মানে কি, স্থিতি হলো যে কোনো একটা বস্তুর সাম্যাবস্থার কথা বোঝায়। স্থিত অবস্থা মানে কি, কোনো একটা বস্তুর সাম্যাবস্থাকে বোঝানো যেতে পারে, তাই না? তাহলে কোনো একটা বস্তু আছে, মনে করো বস্তুর ওপরে ধরো বল প্রয়োগ হচ্ছে, এদিক থেকে একটা বল প্রযুক্ত হচ্ছে, এদিক থেকে একটা বল প্রযুক্ত হচ্ছে, এরা দুজন যদি একে অপরকে ব্যালেন্স করে দেয়, মানে দুটোই যদি, এটা 10 নিউটন, এটা যদি 10 নিউটন হয়, দুটো যদি সমান বল বিপরীত দিক থেকে প্রযুক্ত হয়, তাহলে বস্তুটা কি এখানে স্থির অবস্থায় থাকবে, ঠিক কিনা? তাহলে এই বস্তুর যে অবস্থা সেটাকে আমরা স্থিত অবস্থা বলতে পারি। কোনো বস্তুর ওপরে মনে করো কোনো বল প্রযুক্ত হচ্ছে না, বস্তুটা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তাহলে সেটাও তার স্থিত অবস্থা হবে। তার মানে ঘটনা হলো যে কোনো একটা বস্তুর কোনো এক জায়গায় যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে এই সাম্যাবস্থায় থাকা সাম্যাবস্থায় কেন থাকছে, তার কারণটা কি, কি পরিমাণ ওর উপরে যদি বল প্রযুক্ত হয় তাহলে কত বল প্রযুক্ত হচ্ছে এবং কোন কোন দিক থেকে বলটা প্রযুক্ত হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা। আমি দুদিক থেকে বললাম, আমি যদি এই বস্তুটার উপরে এই দিক থেকেও যদি ভাবি, এদিক থেকে মনে করো 15 নিউটন, এই নিচের দিক থেকে 15 নিউটন বল প্রযুক্ত, তাহলে দেখো 4টে বল প্রযুক্ত হলেও বস্তুটা কি একটা স্থির অবস্থায় বা সাম্যাবস্থায় থাকতে পারে। তাহলে সেগুলো নিয়েও কিন্তু এই স্থিতিবিজ্ঞান অধ্যায়ে আর কি আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমাদের যেহেতু এই চ্যাপ্টারের নাম ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, তার মানে আমরা বস্তুর শুধুমাত্র গতি নিয়ে আলোচনা করব এখানে, ঠিক আছে? আর কোনো বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে আমরা যাব না। তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশনের প্রসঙ্গে বলতে গিয়ে আমি কি বললাম যে গতি 3 ধরনের হয়, একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, 3 ডাইমেনশনাল মোশন। তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি কি? একমাত্রিক গতি হলো ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি হলো যদি কোনো একটা বস্তু কোনো একটা ওর গতিটা যদি কোনো একটা সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে। একমাত্রিক, দেখো তোমাকে আগে মাত্রা জিনিসটা বুঝতে হবে। মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হলো কোনো একটা বস্তুর গতি বোঝাতে যটা অ্যাক্সিসের প্রয়োজন হয় বা অক্ষের প্রয়োজন হয়। যেমন আমরা কি দেখেছি, দেখো যে আমরা এরকম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3 ধরনের অক্ষ থাকে, দেখেছি না? তাহলে কোনো একটা বস্তুর গতি যদি এই একটা অক্ষ বরাবরই সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে আমি 1D বলবো। কোনো একটা বস্তুর গতি যদি প্রকাশ করতে দুটো অক্ষের প্রয়োজন হয় তাহলে তার গতিকে দ্বিমাত্রিক গতি বলবো। কোনো একটা বস্তুর গতিকে প্রকাশ করতে যদি 3টে অক্ষরই প্রয়োজন হয় তাহলে তাকে আমরা 3 ডাইমেনশনাল মোশন বলবো। তাহলে আমরা 1 ডাইমেনশনাল মোশন মানে কি বললাম, যে ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটার উপরে কোনো বল প্রযুক্ত হলে ও যদি একটা সরল রেখা বরাবর চলে, একটা স্ট্রেট লাইন বরাবর চলে, তবে এই বস্তুটার যে গতিটা পাবো সেটাকে আমরা কি বলবো, 1 ডাইমেনশনাল মোশন বা 1D মোশন বা একমাত্রিক গতি। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি এটাকে যদি স্টার্টিং পয়েন্টটাকে ও বলি, এটাকে যদি এক্স অক্ষ বলি, তাহলে দেখো ওর গতিটা একটা অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবরই সীমাবদ্ধ আছে। এই ধরনের যে গতি পাওয়া যায় সেটা হলো 1 ডাইমেনশনাল মোশন। মনে করো এইখানে তুমি একটা বন্দুক নিলে, ঠিক আছে? এখানে একটা বন্দুক নিয়ে বন্দুক থেকে যদি একটা বুলেটকে যদি ফায়ার করো, তাহলে বুলেটটা কি হবে, এই সরল রৈখিক পথেই কিন্তু ছুটতে থাকবে, ঠিক না? তাহলে এই বুলেটের যে মোশনটা পাবো সেটা কি হবে, 1 ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, ঠিক না? বা মনে করো এখান থেকে একটা বলকে তুমি একদম সোজা পথ বরাবর গড়িয়ে দিলে, তাহলে তার গতিটাকে কি বলবো, 1 ডাইমেনশনাল মোশন। একটা পিঁপড়ে মনে করো সরল রেখা বরাবর সোজা একটা পথ বরাবর চলে যাচ্ছে, তাহলে তার গতিটাকে কি বলবো, 1 ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। তাহলে এভাবে বুঝতে হবে জিনিসটা, যে শুধুমাত্র যখন কোনো একটা গতি একটা অক্ষ বরাবর সীমাবদ্ধ থাকে তাহলে সেই ধরনের যে গতি থাকে তাকে 1 ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি বলা হয়। ওকে, দেখো এই যে চ্যাপ্টারটা আছে এটাও কিন্তু, এটা থেকেও কিছু অল্প বিস্তর কোশ্চেন আসে, কিন্তু এটাও কিন্তু তোমাদের বেস তৈরির জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেজন্য থরলি যে কটা ক্লাস করাচ্ছি প্রত্যেকটা কিন্তু থরলি স্টেপ বাই স্টেপ মানে বাড়িতে একদম প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবার যদি আমি 2 ডাইমেনশনাল মোশনের কথা বলি, তার মানে কি,
যদি কোনো একটা বস্তুর গতি প্রকাশ করতে হলে দুটো অক্ষের প্রয়োজন হয়, তার মানে কীরকম? মনে করো যে এইটা আমার একটা মেঝের তল, তাহলে এই মেঝের তল বরাবর মনে করো একটা পিঁপড়েকে যদি আমি ছেড়ে দিই, এই পিঁপড়েটাকে ছেড়ে দিলাম, দেখো ও কোন দিক বরাবর গেল, পিঁপড়েটা কোন দিক বরাবর গেল, কোনো একটা রেখা বরাবর গেল। আরেকবার দেখো, এই যে আরেকবার দেখো, এই যে ও দেখো কোনো একটা রেখা বরাবর গেল না, ও র্যান্ডামলি এভাবে ছোটাছুটি করে চলে গেল, তাই না? তাহলে এর গতিটা নিশ্চয়ই কোনো একটা অক্ষ বরাবর তুমি প্রকাশ করতে পারবে না। ও কী করলো, এভাবে নামিয়ে দিলাম, ও এভাবে এভাবে যেদিক দিয়ে ইচ্ছা হলো চলে গেল। তার মানে ওর গতিটাকে প্রকাশ করতে হলে আমাকে কী করতে হবে, একটা এক্স অক্ষ লাগবে, একটা ওয়াই অক্ষ লাগবে, বা যাই বলো না কেন দুটো অক্ষ লাগবে। একটা এই দিক বরাবর যদি অক্ষ দিই, আমরা জানি যে যে আমরা যে অক্ষগুলো সম্পর্কে পরিচিত আছি আমরা আর কি, তো সেগুলো দেখো তিনটে অক্ষ থাকে, একটাকে আমরা এক্স অক্ষ বলি, একটাকে ওয়াই অক্ষ বলি, একটাকে জেড অক্ষ বলি। এবং এই তিনটে অক্ষ কী হয়, একে অপরের সাথে পারপেন্ডিকুলার হয় বা লম্বভাবে থাকে। তাহলে তিনটে অক্ষের মাঝে অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে হয়, যেমন ধরো এটা এরকমভাবে যদি আঁকি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হয়। তার মানে তিনটে যে অক্ষ থাকে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাই কি না? তো সেই রকম যে কোনো দুটো অক্ষ লাগবে, তাহলে কি এদিকটা একটা অক্ষ আর এদিকটা একটা অক্ষ, এইরকম দুটো অক্ষ লাগবে, ঠিক আছে? এটাকে যদি আমি এক্স বলি, এটা স্টার্টিং পয়েন্টটাকে ও, এটাকে ওয়াই যদি বলি, তাহলে এই যে তল বরাবর যদি কোনো বস্তুর গতি প্রকাশ করতে হয়, তাহলে সেই গতিটাকে বলা হয় আমাদের 2 ডাইমেনশনাল মোশন। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার পজিশনটাকে প্রকাশ করতে হলে কী করতে হবে, আমাকে বলতে হবে যে ও স্টার্টিং পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর 10 ইউনিট গেছে, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর আরও 10 ইউনিট গেছে, তাহলেই তো আমি এই পয়েন্টে পৌঁছাতে পারছি। তাহলে এর গতিটাকে বলতে গেলে আমাকে এক্স অক্ষও লাগছে, ওয়াই অক্ষও লাগছে, সেজন্য এই ধরনের যে মোশন থাকে তাকে 2 ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি বলা হয়। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার যদি আমরা ত্রিমাত্রিক গতি বলি, ত্রিমাত্রিক গতিটাকে কীভাবে প্রকাশ করব? মনে করো তুমি শুয়ে আছো, তোমার কানের কাছে একটা মশা ভুঁ করে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি, যে ও দেখো কখনো গিয়ে মেঝেতে বসতে পারে, কখনো আকাশে উড়ে বেড়াচ্ছে, এখানে ঘুরছে ওখানে ঘুরছে। তার মানে এর গতিটা কিন্তু কোনো একটা তলের মধ্যে সীমাবদ্ধ নেই, এ কিন্তু পুরো স্পেস জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এখন কিন্তু 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে না, যাও পালাও তুমি, চলে এসে। তাহলে আমরা যখন 3 ডাইমেনশনাল মোশনের কথা বলবো, তখন কি হবে, যে তার গতি প্রকাশ করতে গেলে আমাকে তিনটে অক্ষের প্রয়োজন হবে। তার মানে 3 ডাইমেনশনাল মোশনের যখন কথা বলবো, সেটা প্রকাশ করতে গেলে আমাকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3 ধরনের অক্ষরের প্রয়োজন হবে। বোঝা গেল? মনে করো তুমি একটা ঘরের কথা কল্পনা করো, ঘরের মনে করো এরকম জায়গায় একটা কণা আছে, বায়ুর একটা কণা আছে। তাহলে তোমাকে যদি বলি এই কণাটার পজিশনটা বলো, এটা কোথায় আছে সেটা বলো, তার মানে ধরতে পারি এইটা একটা ঘরেরই একটা পার্ট ধরতে পারি। কীরকম? এরকম। তো এইটা মনে করো আমার স্টার্টিং পয়েন্ট, এইখানে মনে করো একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টটাকে, ঘরের মাঝের যে পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি তোমাকে পৌঁছাতে হয়, তাহলে কী করতে হবে, তোমাকে এক্স অক্ষ বরাবর কিছুটা আসতে হবে। এটাকে যদি এক্স অক্ষ নাম দিই, এটাকে যদি ওয়াই অক্ষ, আর এর উপরের এটাকে যদি জেড অক্ষ নাম দিই, তাহলে দেখো আমাকে কী করতে হবে, এক্স অক্ষ বরাবর এই পয়েন্টে আসতে হবে, তারপরে ওয়াই অক্ষ বরাবর এইখানে যেতে হবে, তারপরে উপরে উঠতে হবে এইখানে, তাহলে আমি ওর পজিশনটাকে প্রকাশ করতে পারবো। বুঝতে পারলে বিষয়টা? তার মানে যখন কোনো একটা বস্তু তার গতিটা তিনটে অক্ষের যে কোনো দিক বরাবর র্যান্ডামলি থাকে, তখন সেই গতিটাকে প্রকাশ করতে গেলে আমার তিনটে অক্ষের প্রয়োজন হয়। আর এই ধরনের যে গতি থাকে তাকে আমরা কি বলি, 3 ডাইমেনশনাল মোশন বলি। ওকে, এবার দুটো টার্ম সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। একটা টার্ম হলো রেস্ট, আর একটা হচ্ছে মোশন। তার মানে রেস্ট মানে কি, রেস্ট মানে হলো স্থির, তাই না? বা বাংলায় যদি বলি স্থিতি। আর মোশন মানে কি, গতি। ওকে, তাহলে যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর যদি স্থানের পরিবর্তন না হয়, তাহলে সে সেখানে কি থাকে, স্থির অবস্থায় আছে বলে মনে করতে পারি। মনে করো এইখানে একটা বস্তু
দাঁড়িয়ে আছে। তুমি কি করলে যে এখন তুমি দেখলে যে এইখানেই বস্তুটা আছে, 10 মিনিট পরে এদিক ওদিক থেকে ঘুরে এসে দেখছো যে বস্তুটা ওখানেই দাঁড়িয়ে আছে। তাহলে দেখো এই যে 10 মিনিট টাইম ইন্টারভ্যালে তুমি প্রথমে দেখলে যে বস্তুটা যেখানে ছিল, 10 মিনিট পরে এসেও দেখলে যে বস্তুটা ওখানেই আছে। তাহলে বস্তুটার যদি গতির কথা বিবেচনা করতে যাই তাহলে আমরা কি বলবো, যে বস্তুটা ইজ ইন রেস্ট, মানে কি বস্তুটা স্থির অবস্থায় আছে। তার মানে স্থিতি বা গতি এই জিনিসটা বিচার করতে হয় সময়ের সাপেক্ষে। আমরা কি করি, যে বলবো যে যখন কোনো একটা বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত না হয় তখন তার যে অবস্থা সেটাকে বলা হয় স্থিতি অবস্থা। এবার মোশন যদি বলি, তার মানে কি সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে তাকে কি বলতে পারি আমরা, সেই বস্তুটা মোশনে আছে বা গতিতে আছে। মনে করো এইখানে তুমি স্টেশনে দাঁড়িয়েছিলে, ভদ্র ছেলের মতো স্টেশনে দাঁড়িয়ে আছো, দেখলে তোমার সামনে দিয়ে একটা ট্রেন, পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল। তাহলে তুমি দেখলে যে তুমি এখানেই দাঁড়িয়ে আছো, কিন্তু তোমার সাপেক্ষে এই ট্রেনটা দেখছো সামনের দিকে এগিয়ে চলে গেল। তাহলে 5 সেকেন্ড আগে আর 5 সেকেন্ড পরের কথা যদি বিচার করো, এই যে 5 সেকেন্ড ইন্টারভ্যালে দেখলে ট্রেনটা সামনে দিয়ে চলে গেল, তাহলে সময়ের সাপেক্ষে দেখছো ট্রেনটা চলে যাচ্ছে। তাহলে এই ট্রেনটা কি অবস্থায় আছে, গতি অবস্থায় আছে। একটা বাস চলে গেল, গতি অবস্থায় আছে। একটা ট্রেন চলে গেল, গতি অবস্থায় আছে। এটা মনে করো সূর্য তোমার চারিদিকে, পৃথিবীর চারিদিকে ঘুরছে, গতি অবস্থায় আছে। একটা বিমান চলে গেল মাথার উপর দিয়ে, গতি অবস্থায় আছে। একটা পাখি তোমাকে ক্রস করে চলে গেল, সেও গতি অবস্থায় আছে। তাহলে এদের যে অবস্থাটা সেটাকে গতি অবস্থা বলি। গতি অবস্থা কেন বলি না, সময়ের সাপেক্ষে তারা তার অবস্থান বা স্থানের পরিবর্তন ঘটাচ্ছে। আর রেস্ট কাকে বলবো, রেস্ট বলবো যদি সময়ের সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন না হয়। মনে করো এখানে তুমি একটা গাছ লাগিয়ে দিয়ে গেছিলে, 20 দিন পরে এসে দেখবে যে গাছটা এইখানে চলে গেছে, নাকি বড় হয়ে গিয়ে এখানে চলে এসছে, এরকম হবে? হবে না তো, যে যেখানে ছিল ওখানেই আছে। তাহলে ওর যে অবস্থাটা সেটাকে কি বলতে পারি আমরা, স্থিতি অবস্থা। ওকে, তাহলে স্থিতি এবং গতি সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই প্রসঙ্গে আরও দুটো টার্ম আছে, সেই টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, একটা হলো চরম স্থিতি আর একটা হচ্ছে চরম গতি। এটা যেমন স্থিতি রেস্ট, এইটাকে আর একটা এই ধরনেরই টার্ম আছে যেটা হলো অ্যাবসলিউট রেস্ট। অ্যাবসলিউট মোশন। চরম স্থিতি, চরম গতি। তাহলে এই যে চরম স্থিতি বা অ্যাবসলিউট রেস্ট আর চরম গতি বা অ্যাবসলিউট মোশন, এই যে দুটো টার্ম বললাম, এই দুটো টার্ম কি সত্যিকারেরই ভ্যালিড? এই দুটো টার্ম কি মানে বাস্তবে দেখা যায়? সেটা বলো। চরম স্থিতি মানে কি? চরম স্থিতি মানে হলো তুমি যেভাবেই ভাবো না কেন বস্তুটা স্থিরই থাকবে, মানে যার সাপেক্ষেই ভাবো না কেন বস্তুটা যদি স্থির থাকে সেটাকে বলা হয় অ্যাবসলিউট রেস্ট। মানে মনে করো আমি তোমাকে একটু আগে যে উদাহরণটা দিলাম সেটাই মনে করো, আমি কিন্তু খুব সুন্দর ছবি আঁকি, তোমরা জানো প্রত্যেকে, তো ওটা নিয়ে হাসার কিছু নেই। এটা দেখো গাছ, এই গাছটা তুমি এখানে দাঁড়িয়ে দেখলে যে গাছটা স্থির অবস্থায় আছে। ওকে, 5 দিন পরে এসে দেখলে সেও স্থির অবস্থায় আছে। তাহলে এই গাছটার যে অবস্থা সেটাকে কি চরম স্থিতি অবস্থা বলা যেতে পারে? কি মনে হয় তোমাদের? একটু চিন্তা করে দেখো। দেখো এর যে স্থিতি অবস্থাটা আছে সেটাকে চরম স্থিতি অবস্থা বলা যায় না। কেন বলা যায় না? কারণ তুমি একটা জিনিস দেখো, যে আমরা না হয় ভাবলাম যে এই পৃথিবীর সাপেক্ষে, এটা তো পৃথিবী, মনে করো পৃথিবীতে দাঁড়িয়ে আছো, পৃথিবীর সাপেক্ষে আমি বললাম যে গাছটা স্থির আছে। আবার পর মুহূর্তে তো আমি বলতে পারি যে এই পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে, পৃথিবীর সাথে সাথে পৃথিবীর উপরে থাকা এই যে গাছ মানুষ সবাই তো ঘুরছে। তাহলে পৃথিবীতে যদি কোনো একটা অবজারভারকে
বা কোনো একজন ব্যক্তিকে যদি বসিয়ে দিয়ে যদি বলি যে এই গাছটাকে তুমি দেখো, তাহলে সে গাছটাকে কি দেখবে? স্থির অবস্থায় আছে দেখবে নাকি গতিশীল আছে অবস্থায় দেখবে? অবশ্যই সে দেখবে যে গাছটা পৃথিবী যে গতিবেগে গতিশীল আছে সেই গতিবেগে ঘুরছে, ঠিক না? তাহলে দেখো, আমি যখন পৃথিবী থেকে দেখলাম তখন দেখলাম গাছটা স্থির, আবার যখন আমি সূর্য থেকে দেখছি তখন দেখছি গাছটা গতিশীল। তোমরা আবার ভেবো না যে স্যার সূর্যতে যাবেন গিয়ে করে, গেলে তো পড়ে যাবেন। আমরা ইমাজিন করব, ভাববো যে আমরা সূর্যতে গিয়ে যদি ওখান থেকে যদি দেখি তাহলে কি দেখব। তো যাই হোক, তাহলে এর যে অবস্থাটা, ঠিক আছে, এই যে গাছের যে অবস্থাটা বা এই যে ঘর বাড়ি পৃথিবীর উপরে যেটা আছে তার যে অবস্থা, সেটাকে কি আমরা চরম স্থিতি অবস্থা বলতে পারি? পারি। তার স্থিতি অবস্থাটা হলো চরম স্থিতি অবস্থা নয়। চরম স্থিতি অবস্থা সেই অবস্থাকেই বলা হবে যদি তার কোনো রকম অবস্থার পরিবর্তন না হয়। তুমি যেখানে থেকেই দেখো না কেন, যে ফ্রেম অফ রেফারেন্স থেকেই দেখো না কেন, এখানে একটা টার্ম বললাম ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র মানে কি? নির্দেশতন্ত্র হলো মানে আমি যেখান থেকে বিচার করছি, বুঝলে, সেটাকেই বলা হয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের যদি আমরা একটা সহজ এক্সাম্পল বলি, মনে করো আমি তোমাকে বললাম, তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো, তুমি কি বলবে? যে স্যার আমি বাড়িতে আছি। তার মানে দেখো, তোমার যে অবস্থাটা, তোমার যে গতি অবস্থাটা তুমি বিচার করে মানে বলতে গেলে একটা রেফারেন্স নিলে, রেফারেন্সটা কি না বাড়ি। তুমি বললে যে স্যার বাড়ির সাপেক্ষে আমার অবস্থান হলো ঘরের মধ্যে। এবার যদি মনে করো কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তোমাদের ওই বাড়ির সামনে যে রাস্তা আছে মনে করো রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি কি বলবে? যে আমার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ঠিক না? নাকি তুমি এরকম বলবে যে আমি আকাশের নিচে দাঁড়িয়ে আছি? আকাশের নিচে তো তুমিও দাঁড়িয়ে আছো, আকাশের নিচে তো আরও একজন, যখন বহরমপুরে মনে করো বাস স্ট্যান্ডে কেউ দাঁড়িয়ে আছে, সেও তো দাঁড়িয়ে আছে। তাহলে সেভাবে তো বলে না। তার মানে তার অবস্থাটা বলতে গেলে সে আশেপাশের কোনো একটা জিনিসকে রেফারেন্স ধরে নিয়ে বলে। এই যে আশেপাশের যে জিনিসটাকে সে রেফারেন্স ধরে নিয়ে বলছে, সেটাকেই বলা হয় ফ্রেম অফ রেফারেন্স, ওকে, বা নির্দেশতন্ত্র। মানে সেইটার সাপেক্ষে তোমার অবস্থাটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, সেজন্য সেটা হচ্ছে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স ফ্রেম বলা হয়। তাহলে দেখো, যে চরম স্থিতি বলে যে জিনিসটা আমরা ভাবছিলাম যে একটা গাছ চরম স্থিতি অবস্থায় আছে, কিন্তু সেটা নেই। অন্য রেফারেন্স থেকে দেখছো, পৃথিবীকে যদি আমি রেফারেন্স হিসেবে দেখি, ভাবি, তাহলে পৃথিবীর সাপেক্ষেও কিন্তু স্থির আছে, কিন্তু সূর্যকে যদি রেফারেন্স হিসেবে নিচ্ছি তাহলে সূর্যের সাপেক্ষে আবার দেখছি কিন্তু সে স্থির অবস্থায় নেই। ওকে, তুমি খুব সিম্পল উদাহরণ দিয়ে দেখো না, মনে করো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, দেখছো তোমার সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল, তাহলে তোমার স্টেশনে দাঁড়িয়ে থাকার সাপেক্ষে ওই যে ট্রেনটার যে এইটা অবস্থাটা, সেটা কি স্থিতির অবস্থা না গতি অবস্থা? গতি অবস্থা। আবার দেখো, তুমি যদি ট্রেনের ভেতরে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার সাপেক্ষে ট্রেনটা কি অবস্থায় আছে? স্থিতি অবস্থায় আছে। আবার ট্রেনের মধ্যে দাঁড়িয়ে যদি তুমি একটা বলকে ছুড়লে, তাহলে তুমি কি দেখবে? বলটা গতিশীল হলো। সেটা কার সাপেক্ষে গতিশীল হলো? না ট্রেনের সাপেক্ষে গতিশীল হলো। তাহলে ট্রেনের সাপেক্ষে আবার সেটা গতিশীল। তাহলে এইভাবে তুমি কোথা থেকে বিচার করছো সেইটার উপরে কিন্তু তোমার ডিপেন্ড করে বলা যায় যে সেইটার কি অবস্থায় আছে, স্থির অবস্থায় না গতিশীল অবস্থায়। এই চরম গতিটা আমরা তখনই বলতে পারবো যখন কোনো চরম স্থির বস্তু পাবো, ঠিক কিনা? দেখো, যে এই মহাবিশ্বে যদি কোনো একটা চরম স্থির বস্তু আছে, এ কোনো মুভমেন্টই করে না, একদম যেখান থেকেই দেখো এ কিন্তু ফিক্সড, এ স্থির। তাহলে এর সাপেক্ষে যদি অন্য একটা বস্তুর গতিকে বিচার করি, তাহলে এর যে গতিটা পাবো সেইটাই হবে চরম গতি অবস্থা। বোঝো বিষয়টা? আমি বললাম যে পৃথিবীর উপরে একটা বস্তু, একটা বলকে আমি ছুড়লাম, তাহলে বলটার যে গতি সেটা কি চরম গতি হবে? হবে না, কারণ কি পৃথিবীও একটা নির্দিষ্ট গতিবেগে চলছে। তো সেই জন্য এই অবস্থাটাকে কিন্তু চরম গতি অবস্থা বলা যাবে না।
চরম গতি অবস্থা বলতে গেলে আমাকে আগে চরম স্থির কোনো বস্তু খুঁজতে হবে, দিয়ে তার সাপেক্ষে ওই বস্তুটার গতিটাকে বিচার করতে হবে, তবেই আমরা চরম গতিশীল বস্তু পেতে পারি, বুঝলে? তো যাই হোক, তো একটু আগে যে টার্মটা আমি বললাম তোমাদেরকে সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, তাই না, বা নির্দেশতন্ত্র। দেখো একটু আগে যেটা টার্মটা বললাম সেটা হলো রেফারেন্স ফ্রেম, বা বাংলায় বললে নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র কি জিনিসটা সেইটার ব্যাপারে কিন্তু আমরা মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়ে গেছি। তাহলে জিনিসটাকে যদি আমরা ডেফিনেশনের আকারে বলি তাহলে কি বলবো, যে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য ওই পারিপার্শ্বিক থেকে বা আশেপাশ থেকে কোনো একটা বস্তু বা বস্তুর সাপেক্ষে বিচার করা হয়। এই যে অন্য একটা বস্তু বা বস্তুকে আমরা নিচ্ছি সেটাকে বলা হয় রেফারেন্স। মানে বোঝা গেল যে তোমার অবস্থান বলার জন্য তুমি যেমন বললে তুমি বাড়িতে আছো, তাহলে এখানে বাড়িটা কি রেফারেন্স। বা মনে করো কোনো একটা বলকে ছুড়ে দিলে, তাহলে বলটার গতিটা কার সাপেক্ষে বিচার করি, পৃথিবীর সাপেক্ষে, তাহলে পৃথিবীটা কি রেফারেন্স। আবার মনে করো স্টেশনের পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে, তাহলে ট্রেনটার গতি বিচার করবে, তাহলে কার সাপেক্ষে, না স্টেশনের সাপেক্ষে বা পৃথিবীর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে পৃথিবীটা কি হয়ে যাবে, রেফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এবার যদি আমি পৃথিবীর গতিকে বিচার করতে চাই, পৃথিবী যে গতিশীল তার গতিকে বিচার করতে চাই, তাহলে তার গতিকে বিচার করতে গেলে কি আমি পৃথিবী থেকে এটা ফিল করতে পারি যে পৃথিবী কত গতিবেগে গতিশীল? পারি না। তো সেই জন্য পৃথিবীর গতি বিচার করতে হলে আমাকে কি করতে হবে, পৃথিবী থেকে আমাকে বাইরে যেতে হবে, গিয়ে তারপরে আমরা তার গতিকে বিচার করতে পারবো। সেই জন্য পৃথিবীর গতি বিচার করতে হলে আমাকে হয় সূর্যে যেতে হবে, নাহলে অন্য কোনো নক্ষত্র থেকে দেখতে হবে। বোঝা গেল? আবার যদি মনে করো একটা বাস, একটা লরি, একটা ট্রেন, একটা গাড়ি, একটা মোটরসাইকেল, এদের গতি যদি বিচার করতে চাই তাহলে কি করবো, আমরা রাস্তার সাপেক্ষে বা পৃথিবীর সাপেক্ষে বিচার করতে পারি। তাহলে এখানে রেফারেন্স হিসেবে কাজ করছে কে, পৃথিবী। ওকে, এবার মনে করো একটা ট্রেন স্টেশনের পাশ দিয়ে গেল, স্টেশনের পাশ দিয়ে রাস্তা, কাঁচা রাস্তার মধ্যে দিয়ে তো আর চলে যাবে না, স্টেশন দিয়ে যেতে হবে, স্টেশন দিয়ে গেল। তাহলে সেক্ষেত্রে রেফারেন্স ধরলাম আমি কি, না পৃথিবী বা ওই যে স্টেশনটাকে। এবার মনে করো এই দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, পাশ বরাবর আর একটা ট্রেন যাচ্ছে। এই 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 ট্রেনের ভেতরে তুমি বসে আছো, এই ট্রেনে তোমার বন্ধু বা বান্ধবী বসে আছে। তাহলে তোমরা দুজন একে অপরকে কি দেখবে, যদি একই গতিবেগে দুজন যায়, মনে করো এটাও যাচ্ছে 100 কিলোমিটার/আওয়ার, এটাও যাচ্ছে 100 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে দেখো দুজন যদি একই গতিবেগ নিয়ে যায় তখন তোমরা দুজন একে অপরকে কি দেখবে, স্থির দেখবে। তাহলে এখানে রেফারেন্স ফ্রেম কি হচ্ছে, এইটা দুটো ট্রেনই কি করছে, তুমি যদি দেখো তাহলে তোমার সাপেক্ষে এই ট্রেনটা রেফারেন্স ফ্রেম, এর সাপেক্ষে এই ট্রেনটা রেফারেন্স ফ্রেম। তাহলে দুজনের গতি যখন সমান হয়ে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, যে তোমরা দুজন দুজনকে স্থির দেখতে পাচ্ছ। ওকে, আবার বাইরে থেকে যদি কোনো ব্যক্তি দেখে দুটো ট্রেনকে, দুটোকেই দেখবে যে গতিশীল আছে। তাহলে দেখো যে শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনার পার্থক্য, মানে আমি কোথা থেকে দেখছি তার উপরে ডিপেন্ড করে ওর গতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখান থেকে যখন দেখছো এর ভেলোসিটি কত বলবে, 0 বলবে। আবার যদি বাইরে দাঁড়িয়ে থাকা কোনো একটা লোক যদি দেখে, বলবে 100 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তাই কি না? তাহলে দেখো শুধুমাত্র ওর পজিশনটার উপরেই নির্ভর করে ওর ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো সেই জন্য ফ্রেম অফ রেফারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, ফ্রেম অফ রেফারেন্সটা কিন্তু এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটা জিনিস দেখো, যে তুমি এই ট্রেনের মধ্যে ছিলে, তোমার সাপেক্ষে এ স্থির, আবার এখানে আর এক ব্যক্তির সাপেক্ষে এ যখন দেখবে গতিশীল দেখবে। তাহলে তুমি একটা জিনিস বলো, যে এই যে ট্রেনের ভেতরে এই ব্যক্তিটা ছিল, এই ব্যক্তিটা আসলে গতিশীল না স্থির, কি বলবে তুমি? দেখো যে পাশে যে ট্রেনটা যাচ্ছিল তার সাপেক্ষে দেখছে স্থির, যে দাঁড়িয়েছিল স্টেশনে সে দেখছে গতিশীল। তাহলে এর দুটো অবস্থা পাওয়া যাচ্ছে, একটা পাওয়া যাচ্ছে স্থির অবস্থা, একটা পাওয়া যাচ্ছে গতিশীল অবস্থা। তাহলে এটার সত্যিকারের অবস্থাটা কি, স্থির নাকি গতিশীল? তার জন্য বলা হয় যে অ্যাকচুয়ালি এইটা নির্ভর করে
পুরোটাই যে কোন ফ্রেম থেকে বা কোন নির্দেশতন্ত্র থেকে এর গতিটাকে দেখা হচ্ছে তার উপরে নির্ভর করে যে বস্তুটা স্থির দেখবে নাকি গতিশীল দেখবে। সেই জন্য বলা হয় যে এই মহাবিশ্বে কোনো বস্তুকেই স্থির বা গতিশীল এইটা কিন্তু মানে কনফার্ম বলা যায় না, এটা হচ্ছে পুরোটাই একটা আপেক্ষিক ব্যাপার। তুমি কোথা থেকে দেখছো তার উপরে নির্ভর করবে। যে যেমন বললাম যে পৃথিবীতে যদি দেখি আমরা গাছপালা, ঘর বাড়ি, প্রত্যেকটা জিনিস জড় পদার্থ যেগুলো আছে সেগুলো আমরা কি দেখছি, পৃথিবী থেকেই যদি দেখি তাহলে দেখবো স্থির আছে, আবার যদি সূর্য থেকে দেখে তাহলে দেখবে গতিশীল আছে। তাহলে দেখো এই মহাবিশ্বে কোনো বস্তুই চরম স্থির বা চরম গতিশীল বলে কিন্তু কিছু হয় না। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপেক্ষিক, হয় আপেক্ষিক স্থির নাহলে আপেক্ষিক গতিশীল, মানে একটার সাপেক্ষে আর একটা গতিশীল, এরকমভাবে বোঝানো হয়। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের নির্দেশতন্ত্রের কনসেপ্ট। এবার ঘটনা হলো এই যে নির্দেশতন্ত্রের যখন কথা বললাম তখন এই নির্দেশতন্ত্রের আবার ডিভিশন আছে, ভাগ আছে। কি ভাগ আছে? নির্দেশতন্ত্রকে সাধারণত আপাতত তোমরা জানো যে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই যে রেফারেন্সকে রেফারেন্স ফ্রেম যেটা বা নির্দেশতন্ত্র যেগুলো আমরা ধরে নিই সেগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ফার্স্ট যে ক্যাটাগরি সেটাকে বলা হয় কার্টেজীয় নির্দেশতন্ত্র বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ইংলিশটা লিখি তাহলে সুবিধা হবে। কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স বা বাংলায় লিখলে কার্টেজীয় নির্দেশতন্ত্র তাই লিখে, ঠিক আছে। 2 নম্বর যেটা হলো সেটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র, ঠিক আছে, বা পোলার ফ্রেম অফ রেফারেন্স। আর 3 নম্বর যেটা হলো সেটা হলো গোলীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আমি 3 ধরনের নির্দেশতন্ত্রের কথা বললাম। 1 নম্বর হলো কি কার্টেজীয় নির্দেশতন্ত্র। দেখো এই যে কার্টেসিয়ান নির্দেশতন্ত্র মানে একজন কি বলতো ফরাসি একজন গণিতজ্ঞ ছিল যেটার নাম ছিল ডেকার্টস, ঠিক আছে। এই ডেকার্টস যে নাম সেখানের যে এই যে কার্টস যে শব্দটা আছে সেখান থেকেই এসছে, মানে সেই এইটা আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে এটাকে কার্টেসিয়ান নির্দেশতন্ত্র বলা হয়। আর একটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র, পোলার ফ্রেম অফ রেফারেন্স বা পোলার নির্দেশতন্ত্র, বাংলাগুলো আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেবে। আর একটা হলো স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, স্ফেরিক্যাল মানে কি গোলীয়, তাহলে গোলীয় নির্দেশতন্ত্র। তাহলে এবার এইগুলো কীরকম জিনিস সেগুলো সম্পর্কে আমরা একে একে একটু আলোচনা করব। তো যদি প্রথমে আমরা বলি কার্টেসিয়ান নির্দেশতন্ত্র বা বাংলাটা লিখি এবার। কার্টেজীয় নির্দেশতন্ত্র বা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। এই যে কার্টেজীয় নির্দেশতন্ত্র সেটা অ্যাকচুয়ালি 3 ধরনের হয়। এই কার্টেজীয় নির্দেশতন্ত্রটা 3 ধরনের হয়। কীরকম এটার ব্যাপারে কিন্তু তোমরা মোটামুটি জানো। দেখো একটু আগে অলরেডি বলেছি যে এই 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, 3 ডাইমেনশনাল মোশন বলিনি? তাহলে সেই রকমই এই নির্দেশতন্ত্রটাকে বলা হয় 1 ডাইমেনশনাল বা একমাত্রিক নির্দেশতন্ত্র। 1 ডাইমেনশনাল কি বলবো 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স, বুঝলে? ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এটা কি হয়ে যাবে 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। এই যে কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট বা কার্টেজীয় নির্দেশতন্ত্র সেটা 3 ধরনের হয়। কি বললাম? 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। প্রত্যেকের ব্যাপারে তোমাকে অলরেডি যেটুকু আলোচনা করেছে যে 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, তার মধ্যে কিন্তু আলোচনা হয়ে গেছে।
তাহলে ওয়ান ডাইমেনশনাল কার্টেজীয় নির্দেশতন্ত্র যদি বোঝাতে যাই, তার মানে কি কোনো একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর গতিশীল থাকে, তার অবস্থান বোঝাতে যে নির্দেশতন্ত্র লাগে সেটাই হয়ে যাবে ওয়ান ডাইমেনশনাল নির্দেশতন্ত্র। কীরকম? মনে করো ওয়ান ডাইমেনশনাল নির্দেশতন্ত্রের কী থাকবে, একটা স্টার্টিং পয়েন্ট থাকবে যেটাকে কি বলা হয় ও। এইখান থেকে মনে করো এই দিক বরাবর বস্তুটা গেছে, তাহলে গিয়ে যদি এইখানে বস্তুটা দাঁড়ায়, তাহলে এইখান থেকে এই যে বস্তুটার অবস্থানটা বোঝাতে গেলে আমাকে একটা নির্দিষ্ট অক্ষের প্রয়োজন হবে। এই যে নির্দিষ্ট অক্ষের যে প্রয়োজন হচ্ছে, তার মানে কি বলতে পারি যে এই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বস্তুটি 100 মিটার গেছে, ঠিক না? তাহলে কার্টেজীয় নির্দেশতন্ত্রে শুধুমাত্র একটা অক্ষের প্রয়োজন হয়। ওকে, মাথায় থাকবে। আচ্ছা, যদি আমরা টু ডাইমেনশনালের কথা বলি, টু ডাইমেনশন, তার মানে টু ডাইমেনশনের ক্ষেত্রে কি বলেছিলাম আমি? টু ডাইমেনশনালে বলেছিলাম যে কোনো একটা বস্তু যদি একটা মেঝের তলে বা এইভাবে যদি র্যান্ডমলি যদি ঘুরে বেড়ায়, তাহলে তার অবস্থান যদি বোঝাতে হয়, তাহলে আমরা যে ধরনের কোঅর্ডিনেট লাগবে সেটা হয়ে যাবে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট। টু ডাইমেনশনাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি থাকবে, যে একটা এক্স অক্ষ থাকবে আর একটা কি থাকবে, ওয়াই অক্ষ থাকবে। আমি এই দিক বরাবর রেখে দিলাম, বা মনে করো আমি এইভাবেই আঁকলাম, তোমরা যেভাবে চেনো আর কি। তাহলে এটাকে আমি যদি এক্স অক্ষ বলি, এটাকে যদি আমি ওয়াই অক্ষ বলি, এটা বাদ, তাহলে কোনো একটা বস্তু মনে করো এইখানে আছে, তাহলে কোনো একটা বস্তু যদি এইখানে থাকে, তার মানে এই যে ও যেটা স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে ও কোথায় আছে, এইখানে আছে, ঠিক না? আমি যদি ধরে নিই স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে আর দূরত্বে আছে, তাহলে স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে যদি আর দূরত্বে থাকে, এই আরটা অ্যাকচুয়ালি কত, কিভাবে মেজার করবে, সেইটা মেজার করার জন্য কি করা হয় দেখো, আমরা ধরে নিতে পারি বস্তুটা প্রথমে এক্স অক্ষ বরাবর এত ইউনিট গেছে, তারপরে সেখানে ওয়াই অক্ষের দিকে মোড় নিয়ে ওয়াই অক্ষ বরাবর এত ইউনিট গেছে, তার মানে আলটিমেটলি ও আর ইউনিট গেছে। তাহলে এক্স অক্ষ বরাবর যেটুকু গেছে সেটাকে আমি মনে করো স্মল এক্স দিয়ে প্রকাশ করলাম, এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্স অক্ষগুলো, আর এটা হলো ক্যাপিটাল ওয়াই, এটা হলো ক্যাপিটাল ওয়াই। অক্ষ সবসময় ক্যাপিটাল দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর সে স্মল এক্স পরিমাণ গেছে, আর ওয়াই অক্ষ বরাবর গেছে স্মল ওয়াই পরিমাণ দিয়ে, সে কী করেছে, এই যে পয়েন্ট পি পয়েন্ট যদি বলি এটাকে, তাহলে পি পয়েন্টে পৌঁছে গেছে, ঠিক না? তাহলে পি পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কি করতে হয়েছে, প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স ইউনিট যেতে হয়েছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইউনিট যেতে হয়েছে, দিয়ে আলটিমেটলি পি পয়েন্ট গেছে। আর এই পি পয়েন্টটা ও পয়েন্টের সাপেক্ষে আর দূরত্বে আছে, ঠিক না? তাহলে আমরা ওর যে পজিশান, আমরা যদি বলি যে এই বস্তুটার পজিশান বলো, তাহলে পজিশান কার সাপেক্ষে বলা হয়, ওর স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে, ঠিক না? তাহলে কোনো একটা বস্তু মনে করো দৌড়াতে দৌড়াতে কোথাও গিয়ে দাঁড়ালো, তাহলে আমি যদি বলি যে ওর অবস্থান বলো, তাহলে কি বলবো, যে যেখান থেকে ও দৌড়াতে শুরু করেছিল তার সাপেক্ষে ও কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এখানে গিয়ে, সেটা কত দূরত্ব, আর দূরত্ব। তাহলে আর দূরত্বটা অ্যাকচুয়ালি বের করবো কী করে, আরটা কি অ্যাকচুয়ালি ও থেকে পি, এইটুকু। তাহলে এইটাই অ্যাকচুয়ালি কি, সেটা হলো এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, বুঝলে কি না? তাহলে কার্টেসিয়ান যখন টু ডাইমেনশনাল মোশনের কথা বলবো, সেক্ষেত্রে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক্স অক্ষ বরাবর যেটুকু থাকবে তার স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে তার স্কোয়ার, এটাই হলো অ্যাকচুয়ালি আর। ওকে, এটা হলো টু ডাইমেনশনাল মোশনের গল্প গেল। এবারে যদি আমি বলি বস্তুটা থ্রি ডাইমেনশনাল মোশনের যদি কথা বলি, থ্রি ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, থ্রি ডাইমেনশনাল মোশন হলো এমন একটা মোশন যে ক্ষেত্রে বস্তুটা এরকম শূন্যে ভেসে থাকতে পারে। তার মানে কি, যে আমরা যদি ছবিটা আঁকি তাহলে কীরকমভাবে আঁকবো দেখো, এটা কি থ্রি ডাইমেনশনাল কোনো বস্তুর যদি গতি বিচার করতে হয় তাহলে কি তার তিনটে অক্ষের প্রয়োজন হয়, একটা এক্স অক্ষ লাগে, একটা ওয়াই অক্ষ লাগে, একটা জেড অক্ষ লাগে। তো আমরা ধরে নিলাম এটা ওর এক্স অক্ষ, এটা ওর ওয়াই অক্ষ, এটা ওর জেড অক্ষ। তাহলে আমি যদি বলি যে এইখানে আমার একটা পয়েন্ট আছে, মানে এইখানে একটা আমার বস্তু আছে, তাহলে এই বস্তুটা এই যে ইনিশিয়াল যে ও পয়েন্ট আছে, ও পয়েন্টের সাপেক্ষে এর পজিশান বলো বা অবস্থান বলো। তাহলে এর যে অবস্থান বলতে হলে আমাকে এই থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট লাগবে, বা ত্রিমাত্রিক যে অবস্থান ভেক্টর নয় সরি, থ্রি ডাইমেনশনাল যে কোঅর্ডিনেট সেটার প্রয়োজন হবে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কি ভাবতে পারি, এই যে জিনিসটা দেখছো সেটা কিন্তু শুধুমাত্র এইটুকুতে আছে সেইটা না, এটা অ্যাকচুয়ালি ভেসে আছে। মানে কীরকমভাবে বোঝায় তোমাদের, দেখো এটা মনে করো তিনটে অক্ষ,
দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এটা মনে করো তিনটে অক্ষ, তিনটে অক্ষের ক্ষেত্রে কি হয়, এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ, এটাকে জেড অক্ষ ধরে নিলাম। তাহলে তাহলে ঘটনাটা কি ঘটে সেটা দেখো। এই যে এই জেড অক্ষের সাথে এক্স অক্ষের কোণ কতটুকু হয়, 90 ডিগ্রি। জেড অক্ষের সাথে ওয়াই অক্ষের কোণ কতটুকু হয়, 90 ডিগ্রি। ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষের কোণ কতটুকু হয়, 90 ডিগ্রি। এবার আমি যে বস্তুটার কথা বলছিলাম এতক্ষণ, সে বস্তুটা মনে করো এইরকম জায়গায় আছে, এইরকম জায়গায়। তাহলে এর যদি পজিশন বোঝাতে হয় বা অবস্থান যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, এই পজিশনে যদি আসতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? অ্যাকচুয়ালি এই পজিশন যেটা হবে সেটা কি, এই স্টার্টিং পয়েন্ট থেকে এর যে দূরত্ব সেটা, ঠিক না? তাহলে সেটা প্রকাশ করতে হলে আমাকে যদি অক্ষের সাহায্যে প্রকাশ করতে হয়, তাহলে কী করতে হবে? দেখো, আমি বললাম যে এক্স অক্ষ বরাবর এতটা আসলাম, তারপরে ওয়াই অক্ষ বরাবর এতটা আসলাম, তারপরে জেড অক্ষ বরাবর এতটা, তাহলে তো এখানে চলে আসবো। দেখো এখানে বস্তুটা আছে, এবার ইমাজিন করো এখানে বস্তুটা আছে, বস্তুটাকে আমি সরিয়ে রাখলাম, এখানে আছে। তাহলে আমি কি করব, এক্স অক্ষ বরাবর এতটা আসবো, ওয়াই অক্ষ বরাবর এতটা, এটাই তো ওয়াই অক্ষ, তার মানে প্যারালালি আসা মানে ওয়াই অক্ষ বরাবরই আসা। তাহলে এখানে আসলাম, এসে এবার জেড অক্ষ বরাবর উপরে উঠে যাব, তাহলে ওই বস্তুটার কাছে পৌঁছে যাব। বুঝতে পারলে? তো সেই জন্য 3 ডাইমেনশনাল অক্ষের প্রয়োজন হয় এক্ষেত্রে। তাহলে এই ছবি থেকে যদি এই যে জিনিসটা আমি দেখালাম সেটাকে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো এটা যদি একটা প্রজেকশন বলে একটা কথা আছে। প্রজেকশন মানে কি জানো? প্রজেকশন মানে হলো যে অবস্থানে আছে সেটাকে যদি অন্য একটা তলে তার ছবি ফেলা হয়। দেখো বস্তুটা আছে এরকম উপরেই, আমি কি করলাম, এর উপর থেকে একটা টর্চ লাইট মারলে ওর ছবি যেটা পড়বে সেটা নিচে এখানে পড়বে। তার মানে আমাকে এক্স অক্ষ বরাবর এতটা আসতে হবে। তাহলে আমি কি করব, এক্স অক্ষ বরাবর এতটা এলাম, তারপরে ওয়াই অক্ষ বরাবর এতটা গেলাম, তারপরে জেড অক্ষ বরাবর এতটা উঠলাম, তবেই দেখো বস্তুটার কাছে পৌঁছাবো। বুঝলে কি না? যেটা কি হবে, যেটা হবে এই যে লব্ধিটা, এটা আর মানে স্টার্টিং পয়েন্ট থেকে এই যে পি পয়েন্ট, সেটার দূরত্ব যদি অ্যাকচুয়ালি ধরে আর, সেটা অ্যাকচুয়ালি কীভাবে আসছি যেভাবে, সেটা হলো এক্স অক্ষ বরাবর আমরা এক্স ইউনিট আসছি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইউনিট আসছি, জেড অক্ষ বরাবর স্মল জেড ইউনিট উঠছি, তারপরে আমরা পি পয়েন্টে পৌঁছাতে পারছি। বোঝা গেল? তাহলে এর যে পজিশন যেটা আর আছে, এই আরটাকে আমরা প্রকাশ করব কীভাবে? তাহলে আর ইজিকস টু যেটা হবে √ওভার এক্স স্কোয়ার, এই যে এটা, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝলে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাও যদি বলো যে কীভাবে হয়, তাহলে দেখে নাও একটু হালকা করে, আমি মানে এটুকু মনে রাখো কীভাবে হয় সেটা বলার জন্য আমি আর একটু ডিপে যাচ্ছি। বিষয়টা বোঝো যে এটা এক্স, এটা ওয়াই, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে যেটা পাবো, এইটা যেটা পাবো সেটা কি পাবো, এদের লব্ধি পাবো। এটার মান কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এইটার সাথে এই যে এইটা, সেটা কতটুকু কোণ করে আছে, 90 ডিগ্রি। তাহলে এইটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, আর এটা যদি জেড স্কোয়ার হয়, তাহলে আর স্কোয়ার ইজিকস টু কত পাবো, আর স্কোয়ার ইজিকস টু পাবো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি হয়ে যাবে, জেড স্কোয়ার। বোঝা গেল? এই হচ্ছে বিষয়, মানে এটা অ্যাকচুয়ালি √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে আর কি। তাহলে বোঝা গেল বিষয়টা, যে কীভাবে আমরা আর পজিশনটাকে পেতে পারি 3 ডাইমেনশনাল যে কোঅর্ডিনেট আছে বা ত্রিমাত্রিক যে নির্দেশতন্ত্র আছে, কার্টেসিয়ান যে নির্দেশতন্ত্র সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো এতক্ষণে আমাদের এক প্রকার নির্দেশতন্ত্র নিয়ে আলোচনা করা হলো, সেগুলো কি, কার্টেজীয় নির্দেশতন্ত্র বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সম্পর্কে আলোচনা করা হলো। এবার আরও 2 ধরনের আছে নির্দেশতন্ত্র, সেটা কি, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র, বা ইংলিশে বললে পোলার ফ্রেম অফ রেফারেন্স। পোলার নির্দেশতন্ত্র বা পোলার ফ্রেম অফ রেফারেন্স। ওকে, তাহলে পোলার নির্দেশতন্ত্রটা কি? দেখো যখন তোমরা জ্যামিতি করেছো, মনে করে দেখো যে আমরা কি করি, কোণ আঁকি না, এটা থিটা কোণ। তাহলে দেখো এইটা যদি আমি স্টার্টিং ও, এটা যদি ও পয়েন্ট ধরি আর এটা যদি ই হয়, তাহলে আমরা কি করি, যে এইখান থেকে এইটুকু কোণ গেল থিটা কোণ, এইটুকু 2 থিটা, এটা 3 থিটা, এটা 4 থিটা, এইভাবে আমরা তো পরিমাপ করি। মানে কোণ যত বাড়ে, এই বাহুর যে দৈর্ঘ্যটাকে যদি আর বলি, আরটা কি থাকে, ফিক্সড থাকে, শুধুমাত্র কোণটা বাড়ে।
যদি অ্যাঙ্গেলটাকে বাড়াতে যায়, বাড়ে না? তো সেইভাবে এই যে পোলার যে নির্দেশতন্ত্রটা সেটা কার্টেসিয়ান যেটা 2 ডাইমেনশনাল যে কোঅর্ডিনেট তার মতোই কিছুটা, কিন্তু একটু আলাদা। কীরকম আলাদা দেখে নাও। এটা এক্স অক্ষ ধরে নিলাম, এটা ওয়াই অক্ষ ধরে নিলাম। এবারে দেখো এইখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে 2 ডাইমেনশনাল যেভাবে ভাবছিলাম, তাহলে তার পজিশন যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে এর পজিশন হলো এইখান থেকে আর দূরত্বে এবং সেটা এখানের সাথে থিটা কোণ করে আছে। আচ্ছা বস্তুটার পজিশন যদি ওখানে না হয়ে আর একটু বেশি হতো তাহলে কীরকম হতো? মনে করো এইখানে আছে, তাহলে সেক্ষেত্রে কী করতাম? আমরা বলতাম এই যে থিটা কোণটা দেখো, এটাকে থিটা 2 ধরতাম তখন, তার মানে থিটা কোণটা বেড়ে গেল। এইভাবে তো মেজার করতাম, তাই কি না? তাহলে এই যে পি যে পয়েন্টটা আছে যার পজিশন আমরা বের করছি সেটাকে আমরা ধরতে পারি আর কমা থিটা। এই যে আর কমা থিটা যেটা লিখলাম মানে কি এই পি পয়েন্টটাকে প্রকাশ করতে হলে যে যে রাশি দুটো দরকার, একটা কি দরকার? আর দরকার এইটা, আরেকটা কি দরকার? থিটা দরকার। সেজন্য আর কমা থিটা এই যে জিনিসটা সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট, ওকে, বা স্থানাঙ্ক বলা হয়। যেমন এই পি পয়েন্টের ক্ষেত্রে যদি প্রকাশ করতে চাই, পি পয়েন্টের ক্ষেত্রে কী কী দরকার হয়? এক্স দরকার হয়, ওয়াই দরকার হয়, জেড দরকার হয়। তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই কমা জেড। আগে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা কি হতো? এক্স কমা ওয়াই হতো, বুঝলে? এইভাবে। তাহলে যখন পোলার নির্দেশতন্ত্রের কথা বলছি বা পোলার ফ্রেম অফ রেফারেন্সের কথা বলছি, সেই রেফারেন্সে যদি কোনো বস্তুর অবস্থান বোঝাতে হয় তাহলে দুটো জিনিস দরকার, একটা আর আর একটা থিটা, কতটুকু কোণ করে আছে সেইটা, তাই কি না? তাহলে এবার একটা জিনিস দেখো, এবার ওই আগের মতো করে যদি বিচার করার চেষ্টা করে সেটা দেখো, এই যেটা আর যেটা আছে এইটাকে আমি করতে পারি কি এর এই দিক বরাবর একটা উপাংশ নিতে পারি। দেখো তোমাদের হয়তো উপাংশ জিনিসটা শুনে তোমাদের মাথায় আর কি বাজ করতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এরপরে যে চ্যাপ্টার আছে ভেক্টর, ভেক্টরে তোমাদের লম্ব উপাংশ বিভাজন আছে, সেখানে তোমরা এই বিষয়টা আরও ডিটেলসে বুঝে যাবে। সেটা হচ্ছে যে যদি মনে করো এরকম আর যে জিনিসটা আছে তার যদি এই দিক বরাবর উপাংশ নিতে চাই তাহলে থিটা কোণ করে যদি থাকে তাহলে যেদিকে এর সাথে থিটা কোণ করে থাকে সেদিক বরাবর যে উপাংশ হয় সেটা হয় আর কস থিটা, আর তার লম্ব দিক বরাবর মানে এর সাথে লম্ব দিক কোনটা? এইটা, এদিক বরাবর যে উপাংশ পাওয়া যায় সেটা হয় আর সাইন থিটা। ওকে, তাহলে এইটা আর সাইন থিটা মানে কি এটাও আর সাইন থিটা, কারণ কি প্যারালাল এটা, বুঝতে পারলেন? এটাও যা এটাও তাই, মানে এখান থেকে যদি ভাবি এইটুকুও যা এটুকুও তো তাই, এটুকুও যা এটুকুও তো তাই। তাহলে এই আর এর এই দিক বরাবর থিটা কোণ করে আছে যে যে এই বাহুর সাথে, সেই দিক বরাবর যে উপাংশ পেলাম আর কস থিটা, আর তার লম্ব দিক বরাবর মানে এই যে উপাংশটা তার লম্ব দিক কোনটা? এইটা, এই দিক বরাবর যে উপাংশ পেলাম সেটা হলাম আর সাইন থিটা। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি কি অ্যাকচুয়ালি এইটা কি এক্স অক্ষ বরাবর, তার মানে এক্স সমান আর কস থিটা, আর এটা ওয়াই অক্ষ বরাবর সেজন্য ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে দেখো আমরা আর ইজ ইকুয়ালস টু কি পেয়েছিলাম? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই নি? তাহলে এক্সের জায়গায় বসিয়ে দাও আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আর স্কোয়ার যদি কমন নিয়ে বাইরে বের করে দাও আর কি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আরকে বাইরে বের করে দিলে রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। তার মানে আলটিমেটলি কি থেকে গেল? আর ইজ ইকুয়ালস টু আর থেকে গেল। তার মানে এটা ঠিক আছে। তার মানে বেসিক যে কথাটা বলতে চাইলাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট মানে এটা যে ঠিক আছে সেটা দেখানোর জন্য আমি এই ক্যালকুলেশনটা দেখালাম। তার মানে বেসিক যে জায়গাটা হলো সেটা হলো এক্স ইজ ইকুয়ালস টু কত হয়? আর কস থিটা হয়, এটা মাথায় রাখতে হবে। আর ওয়াই ইজ ইকুয়ালস টু কত হয়? আর সাইন থিটা হয়। এইটা মাথায় রাখতে হবে তোমাকে। কেন মাথায় রাখতে হবে? কারণ হলো যখন কোনো একটা জিনিস থিটা দিয়ে দেওয়া থাকবে, পোলার কোঅর্ডিনেটে দেওয়া থাকবে, সেটাকে দেখো আমি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা মানে কি এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে প্রকাশ করা হয়? কার্টেসীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে। তাহলে দেখো পোলার কোঅর্ডিনেটের সিম্বল হলো থিটা, তাহলে পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসীয় কোঅর্ডিনেটে আমি নিয়ে চলে গেলাম। এক্স ওয়াই কোন কোঅর্ডিনেটে থাকে? কার্টেসীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে। তাহলে পোলার থেকে আমরা কার্টেসীয়তে নিয়ে চলে যেতে পারি। তাহলে এইখান থেকে আমাকে আরেকটা জিনিস জানতে হবে যে এই অ্যাঙ্গেলটার মান কত। তাহলে অ্যাঙ্গেলটার মান যদি আমাকে জানতে হয় তাহলে কী করবো? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কী হবে? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? আর সাইন থিটা
বাই আর কস থিটা, বোঝা গেল? আর সাইন থিটা বাই আর কস থিটা হবে। তার মানে আর সাইন থিটা মানে কি ওয়াই, আর কস থিটা মানে কি এক্স। তাহলে কি হলো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কী পেলাম আমরা, ওয়াই বাই এক্স পেলাম। তাহলে এই রিলেশনটাও কিন্তু তোমরা মাথায় রাখবে, তোমাদের দরকার আছে। আরেকটা নির্দেশতন্ত্র আছে যেটার ব্যাপারে ক্যালকুলেশন তোমাদের করে দেওয়া নেই, শুধুমাত্র নির্দেশতন্ত্রটা কিভাবে থাকে, মানে কি থাকে না থাকে সেইটুকু সম্পর্কে একটু বলা আছে। সেটা হলো পোলার স্ফেরিক্যাল নির্দেশতন্ত্র। স্ফেরিক্যাল মানে কি গোলীয়। মনে করো একটা ফুটবল আছে, ফুটবলটা কি গোলীয়। তাহলে ফুটবলের উপরে যদি একটা পিঁপড়ে বসে থাকে, তাহলে এইটা যদি আমার একটা ফুটবল হয়, এই ফুটবলের উপরে এইখানে মনে করো একটা পিঁপড়ে বসে আছে, তাহলে সেন্টারের সাপেক্ষে এর যে পজিশনটা সেটা তুমি কিভাবে বোঝাবে। এইটার জন্য যে কোঅর্ডিনেট দরকার হয় সেটাকে বলা হয় গোলীয় নির্দেশতন্ত্র। এই গোলীয় নির্দেশতন্ত্র বোঝাতে গিয়ে আবার তিনটে অক্ষ দরকার হয়। এটাকে যদি এক্স ধরি, এটা ওয়াই, আর এটা কি জেড। ওকে, তাহলে এই গোলীয় নির্দেশতন্ত্রের এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে আমাকে পৌঁছাতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে সেই আগেরটার মতো এইভাবে যেতে হবে, এইভাবে আসতে হবে, তারপরে এই পয়েন্টে যেতে হবে। ওকে, তো এক্ষেত্রে ধরা হয় কি যে এইটা পি পয়েন্ট যদি ধরা হয়, তাহলে এইটা যেটা আছে সেটা হলো আর। ওকে, আর এই আরটা জেড অক্ষের সাথে একটা থিটা কোণ করে আছে ধরা হয়। আর কি হচ্ছে, এই আর এর একটা প্রজেকশন যদি নেওয়া হয়, মানে কি এই যে আছে উপরে বাহুটা আছে এটাকে যদি এই প্লেনে নিতে হয়, তাহলে কি হবে, এরকম ভাবে একটা বাহু এই পাবো না, এটা পি ড্যাশ পয়েন্ট হবে। তাহলে এই যেটা কোণ তৈরি করে সেটাকে ফাই ধরা হয়। ওকে, আর এই পি ড্যাশ পয়েন্টটা কি, এই পয়েন্টের উপরে একটা লাইট মারলে এখানে যে ছবিটা সৃষ্টি হবে সেটা হলো পি ড্যাশ পয়েন্ট। এইভাবে। তো এই যে পজিশনটাকে যদি বোঝাতে হয়, পি পয়েন্টটাকে বোঝাতে গেলে দেখো একটা আর দরকার হচ্ছে, একটা থিটা দরকার হচ্ছে, আর একটা ফাই দরকার হচ্ছে। তাহলে স্ফেরিক্যাল যে কোঅর্ডিনেট থাকে সেখানে থিটা আর ফাই এই তিনটে তোমার রাশিকে আর কি স্থানাঙ্ক হিসেবে আমাদের দরকার পড়ে আর কি ক্যালকুলেশন করার ক্ষেত্রে। ওকে, তো এই বিষয়টাকে তোমরা একটু জানবে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে তোমাদের দেখবেন বিভিন্ন ডেরিভেটিভের ফর্মুলা দেওয়া রয়েছে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের। তো এই ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে সেগুলো এখনই আপাতত বুঝতে পারবে না, তোমাদের যখন মোটামুটিভাবে এইগুলো করানো হবে, মানে ম্যাথামেটিক্সে যখন ডিফারেন্সিয়েশন বলে একটা পার্ট আছে তোমাদের, সেটা যখন করানো হবে তখন বিষয়গুলো তোমাদের আর কি ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমি দুটো বিষয় সম্পর্কে বলবো, খুব সিম্পল বিষয় যেটা তোমরা অলরেডি জানো, এগুলো বলার কিছু নেই। দেখো আমাদের যে মোশন থাকে, মোশন মানে কি গতি, এই মোশন, এই যে মোশন থাকে সেগুলো দুই ধরনের মোশন থাকে। একটা কি সোজা স্ট্রেট লাইন বরাবর চলছে, সেটাকে বলা হয় চলন, আর একটাকে বলা হয় ঘূর্ণন, তাই না? একটা হয় চলন আর একটা হয় ঘূর্ণন। মোশন মানে কি গতি। তাহলে কোনো একটা বস্তুর গতিকে দুটো কোয়ালিটিতে ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো চলন আর একটা হলো ঘূর্ণন। মানে কোনো একটা বস্তু যদি একটা স্ট্রেট লাইন বরাবর বা সোজা পথ বরাবর চলতে থাকে তাহলে তার গতিকে কি বলবো আমরা, চলন গতি বলবো, তাই না? তাহলে কোনো গতিশীল বস্তু যদি একটা সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে তার গতিকে কি বলবো, চলন গতি। তাহলে বস্তুটা যদি মনে করো একটা এরকম বড় বস্তু হয়, তাহলে তার ক্ষেত্রে চলন বোঝাতে হলে কীভাবে বলতে হবে? তাহলে দেখো এর ক্ষেত্রে যদি মনে করো আমি এইখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা পয়েন্ট ধরে একটা প্যারালাল লাইন টান, মানে একটা লাইন টানলাম এই দুই পয়েন্টের মধ্যে, তাহলে বস্তুটা যদি গতিশীল হয় তাহলে গতিশীল হয়ে যখন এইখানে আসবে তখনও দেখা যাবে ওই যে পয়েন্টটা যেটা লাইনটা টেনেছিলাম, দেখো এই যে লাইনটা যেটা টেনেছিলাম এখানে তো টেনেছিলাম, এই লাইনটা এইভাবেই থাকবে। তার মানে কি এই লাইনটার সাথে এই যে লাইনটা ড্র করেছি সেটা প্যারালালি হবে। দেখো যদি বস্তুটা ঘুরে যেত তাহলে লাইনটাও তো ঘুরে যেত, এরকমভাবে হয়ে যেত। তাহলে এরকমভাবে হয়ে গিয়ে যদি এইভাবে থাকতো তাহলে কি হচ্ছে, একটা এইভাবে আছে, বস্তুটা যদি ঘুরে যেত তাহলে লাইনটা এরকম হয়ে যেত, মানে লাইনটা মনে করো ঘুরে গিয়ে এরকম হয়ে গেছে। তাহলে এরকম যদি হয়ে যেত তাহলে এইটার সাথে এইটা কি প্যারালাল? প্যারালাল নয়। তার মানে কি যদি চলন গতি হতে হয় তাহলে ওর ভিতরে যদি কোনো একটা তুমি দুটো পয়েন্টের মধ্যে যদি কোনো একটা লাইন টানো, সে লাইনটাও কি হয়ে যাবে, যখন এইখান থেকে এখানে যাবে প্যারালাল হবে। ওকে, আর যখন ঘূর্ণনের কথা বলবো, ঘূর্ণনের ক্ষেত্রে কি হয়, ঘূর্ণন গতি হলো এমন একটা গতি যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দু
বা নির্দিষ্ট একটা অক্ষ তার চারিদিকে যদি কোনো একটা বস্তু ঘুরে তখন তার গতিকে আমরা কি বলি, ঘূর্ণন গতি বলি। তার মানে কি, কোনো একটা বস্তু যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘুরে, মনে করো একটা লাট্টু, দেখবে ছোটোবেলায় খেলতে এইভাবে ঘুরিয়ে দিত না, এইভাবে ঘুরিয়ে দিত, একটা দড়ি এভাবে জড়াতো, জড়িয়ে এভাবে ফেলতো, ফেলে ঘোরাতো। তো ওই লাট্টু যদি দেখি, তার মানে কি একটা অক্ষের উপরে ঘুরতে থাকে না, এইভাবে একটা অক্ষের উপরে এইভাবে বন 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 করে ঘুরতে থাকে। তাহলে ওর যে গতিটা, তার মানে দেখো একটা অক্ষের সাপেক্ষে তার চারিদিকে ঘুরছে পুরো বস্তুটা, তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা ঘূর্ণন গতি। মনে করো একটা কি বলবো, চড়কি, একটা পাখা, একটা ফ্যানের যদি কথা বলি, ফ্যান কি হচ্ছে, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে তার চারিদিকে ঘুরছে, তাই কি না? মনে করো পৃথিবী যদি কথা বলি, পৃথিবী কি হচ্ছে, সূর্যকে সেন্টারে রেখে তার চারিদিকে ঘুরছে, তাহলে তার গতিও ঘূর্ণন গতি। তাহলে এইরকমভাবে যখন কোনো একটা পয়েন্ট তার চারিদিকে কোনো একটা বস্তু ঘুরছে, বা কোনো একটা অক্ষের চারিদিকে কোনো একটা বস্তু ঘুরছে, তখন এই ধরনের যে গতি পাওয়া যাবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আরও একটা গতি আছে, সেটাকে বলা হয় মিশ্র গতি। মিশ্র গতি জিনিসটা কি? মিশ্র গতি হলো এমন একটা গতি যেখানে চলন এবং ঘূর্ণন দুটো জিনিসই ঘটবে। কীরকম? মনে করো আমার গাড়ির চাকা, মনে করো মোটর সাইকেলে তুমি চেপে আছো, মোটর সাইকেলের চাকাটা তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে দেখবে এরকম একটা চাকা থাকে আর এরকম একটা তার অক্ষ থাকে, ঠিক আছে? এই অক্ষের সাপেক্ষে এই যে অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে, এভাবে ঘুরে বনবন করে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ঘূর্ণন। আবার দেখো, এটা ঘোরার সাথে সাথে যখন সমতল পথে যদি চাকাটাকে রাখো, সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে, চলন হয়ে যাচ্ছে। তাহলে দেখো মোটরসাইকেলের চাকার ক্ষেত্রে একটা চলনও হচ্ছে, একটা ঘূর্ণনও হচ্ছে, সেজন্য এই ধরনের গতিকে কি বলা হয়, মিশ্র গতি বলা হয়। ওকে, তাহলে চলন ও ঘূর্ণনের মধ্যে যদি তুমি কম্পেয়ার করতে যাও, সেক্ষেত্রে কী হবে, চলন গতি কী হয়ে যাবে, চলন গতি সবসময় একটা সরলরৈখিক পথে গতি হবে, আর ঘূর্ণন গতি কী হয়ে যাবে, একটা বৃত্তাকার পথে গতি হবে। তারপরে সরল চলনে বা চলনের ক্ষেত্রে কি হয়ে যাবে, দিক অপরিবর্তিত থাকবে, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হয়ে যাবে, সবসময় দিক পরিবর্তিত হতে থাকবে, কিন্তু অক্ষটা অপরিবর্তিত থাকবে, একই অক্ষের চারিদিকে ঘুরবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যেন। ওকে, তো এই বিষয়গুলো আপাতত মোটামুটি তোমরা ক্লিয়ার করে রাখো। যেটুকু আলোচনা করলাম আর কি, চলন ঘূর্ণনের তুলনা পর্যন্ত আলোচনা করা হলো আজকে। তো এই পর্যন্ত তোমরা প্রত্যেকটা জিনিস, আগের যে চ্যাপ্টারটা করা হয়েছে সেই চ্যাপ্টারটা এবং আজকের যে ক্লাসটা করালাম, আজকের ক্লাসটা কমপ্লিটলি তোমরা বাড়িতে ভালো করে করবে। আমি আগামীকালকে তোমাদেরকে যে কোনো সময় একটা ক্লাস নেব এবং সেখানে আমি চেক করে দেখব যে ঠিকঠাক করছো কিনা। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক।